মমতি শিক্ষাবর্ষের আমার প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ সদ্য সমাপ্ত 2024 জুন সেশনের মাধ্যমিক ফাইনাল পরীক্ষার বাংলা প্রশ্নপত্র যেটি এসেছিল সেই প্রশ্নপত্রের প্রশ্ন উত্তরে আলোচনা পর্ব তোমাদের সামনে উপস্থাপন করতে চলেছি। আমি আশা করব এই কোশ্চেনটি যদি তোমরা ঠিকঠাক মতো দেখে নাও তাহলে আগামী পরীক্ষা যেগুলো তোমাদের সামনে আসছে সেগুলোতে তোমরা ভালো ফল করতে পারবে এবং তোমরা এখান থেকে একটা ভালো হেল্পলাইন পাবে। এবং সেই সঙ্গে তোমাদের কাছে বিশেষভাবে জানিয়ে রাখি, অদ্যাবধি পর্যন্ত যে সমস্ত ভিডিও সাজেশন আপলোড করেছি সেগুলো যদি তোমরা একত্রে পেতে চাও তাহলে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সঙ্গে আরেকটি বিশেষ তথ্য তোমাদের জানিয়ে রাখি, তোমরা যদি আমার কাছ থেকে মাধ্যমিকের সমস্ত বিষয়ের উপরে নোটস এবং সাজেশন নিতে চাও, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কল করে স্বল্প মূল্যে নোটসগুলি সংগ্রহ করো এবং পরীক্ষার প্রস্তুতি হিসাবে তোমরা অনুশীলন করো। আমি আশা করছি তোমরা যদি ধৈর্য ধরে এই নোটসগুলি অনুশীলন করো তাহলে তোমরা আগামী ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। তাহলে চলো দেখে নাও সদ্য সমাপ্ত মাধ্যমিক বাংলা পরীক্ষার যে প্রশ্নপত্র এসেছিল তার প্রশ্ন উত্তরের সমাধান পর্ব এবারে তোমাদের সামনে ধারাবাহিকভাবে আলোচনা করছি, দেখে নাও। পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ মাধ্যমিক পরীক্ষা জুন 2024 বাংলা প্রথম ভাষা পূর্ণমান 90 ফর নিউ সিলেবাস। পরীক্ষার্থীদের প্রতি সাধারণ নির্দেশ, সকল পরীক্ষার্থীকে নিজের নাম, ক্রমিক নম্বর ও নিবন্ধন নম্বর উত্তরপত্রে লিখতে হবে। পরীক্ষার সময়ের প্রথম 15 মিনিট প্রশ্ন পড়ার জন্য প্রশ্নের উত্তর যথাযথ হওয়া দরকার। প্রতিটি উত্তরের প্রশ্ন সংখ্যা খাতায় সঠিকভাবে লিখতে হবে। বানান ভুল, অপরিচ্ছন্নতা ও অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে। প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণ মান নির্দেশ করছে। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি প্রশ্নপত্রের বিভাগ ক, দাগ নম্বর 1, সঠিক উত্তরে টিকচিহ্ন দাও। এই বিভাগের মোট বরাদ্দ নম্বর ছিল 1×17, মোট 17। প্রথম প্রশ্ন 1.1 মধুময় তামরস এর অর্থ হলো, সঠিক উত্তর অপশনটি হবে অপশন খ পদ্মফুল। পরের প্রশ্ন দাগ নম্বর 1.2 শপথ কথাটির সঠিক অর্থ কোনটি? সঠিক উত্তরটি হবে অপশন খ প্রতিজ্ঞা। কোশ্চিন নাম্বার 1.3 স্রষ্টা নতুন সৃষ্টিকে বারবার বিধ্বস্ত করেছিলেন কখন? সঠিক উত্তর অপশন হবে অপশন গ উদ্ভ্রান্ত আদিম যুগে। কোশ্চিন নাম্বার 1.4 শ্যামা জন্মদার কাছে কবি কি বর চেয়েছেন? সঠিক উত্তরটি হবে অপশন খ অমর হবার বর। কোশ্চিন নাম্বার 1.5 খুব তাড়াতাড়ি তোমার কাছে আসব কবিতায় কার কাছে আসবে? সঠিক উত্তর হবে অপশন খ মায়ের কাছে। কোশ্চিন নাম্বার 1.6 কানন আনন পাণ্ডুর করি, কানন এর অর্থ হলো, সঠিক উত্তরটি হবে অপশন গ বন। কোশ্চিন নাম্বার 1.7 গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে, সঠিক উত্তর হবে অপশন খ গাধাটা পঞ্চত্ব পায়। পরের প্রশ্ন দাগ নম্বর 1.8 অমৃত কথাটির অর্থ হলো ড্যাশ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন ক সুধা। পরের প্রশ্ন দাগ নম্বর 1.9 চল কোদাল চালাই কবিতায় কোন পথে চলার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে অপশন খ সত্যের পথে। কোশ্চিন নাম্বার 1.10 উদ্ভ্রান্ত কথাটির অর্থ হলো ড্যাশ। সঠিক উত্তর হবে অপশন গ দিশাহারা। কোশ্চিন নাম্বার 1.11 চর্যাপদের পদকর্তা ড্যাশ। সঠিক উত্তর হবে অপশন খ হরপ্রসাদ শাস্ত্রী। কোশ্চিন নাম্বার 1.12 মধ্যদিনের রক্ত নয়ন অন্ধ করিল কে? সঠিক উত্তর
অপশনটি হবে অপশন ক কালবৈশাখী। পরের দাগ নম্বর 1.13 পশ্চাতে শব্দটির অর্থ হলো, সঠিক উত্তর অপশন ক পেছনে। কোশ্চিন নাম্বার 1.14 ধ্বনিকে লিখে বোঝাবার জন্য যে চিহ্ন তাকে বলি ড্যাশ। সঠিক উত্তর অপশন ক বর্ণ। দাগ নম্বর 1.15 তারপর শিরোমণি মহাশয় জিজ্ঞাসা করিলেন এই জলসত্র কাদের। সঠিক উত্তর অপশন ক আমতরের বিশ্বাসদের। কোশ্চিন নাম্বার 1.16 তুমি আমার ছেলে বাবা এ কথা বলেছিলেন। সঠিক উত্তর অপশন খ বৃদ্ধা। কোশ্চিন নাম্বার 1.17 25 বৎসর পূর্বে একবার আমি কলকাতায় এসেছিলুম, তখন লেখকের বয়স কত ছিল। সঠিক উত্তর অপশন ক 10-11। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনের বিভাগ খ দাগ নম্বর 2 নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। যে কোনো 6টি, বরাদ্দ নম্বর ছিল 2 × 6 মোট 12। প্রথম প্রশ্ন কোশ্চিন নম্বর ক গফুর কোথায় বাস করে। উত্তর গফুর বাস করে কাশীপুরে। দাগ নম্বর খ সীতারাম কে। উত্তর সীতারাম এক গ্রাম্য পাঠশালার শিক্ষক। দাগ নম্বর গ আমাকে একটু নামিয়ে দাও না বাবা, কে কাদের এই অনুরোধ করেছেন। উত্তর ট্রেন যাত্রী একজন বৃদ্ধা পায়ে আঘাত পাওয়ায় সহযাত্রীদের এই অনুরোধ করেছিলেন। দাগ নম্বর ঘ বিদেশ ভ্রমণকালে কার নিয়মিত সঙ্গী ছিলেন অবলা বসু। উত্তর জগদীশ চন্দ্রের নিয়মিত সঙ্গী। দাগ নম্বর ও বিদ্যাসাগর মহাশয়ের পিতার নাম কি, তিনি কোথা থেকে জীবিকা নির্বাহ করতেন। উত্তর ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়, তিনি কলকাতায় থেকে জীবিকা নির্বাহ করতেন। দাগ নম্বর চ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কে। উত্তর রচয়িতা ছিলেন বড়ুচণ্ডী দাস। দাগ নম্বর ছ ধর্মমঙ্গল কাব্য রচনার উদ্দেশ্য কী ছিল। উত্তর ধর্মমঙ্গলের উদ্দেশ্য ধর্ম ঠাকুরের পুজো প্রচার। দাগ নম্বর বর্গীজ বাউলদের শ্রেষ্ঠ গীতিকারের নাম লেখো। উত্তর বাউলদের শ্রেষ্ঠ গীতিকার ছিলেন ফকির লালন শাহ। এবারে উপস্থাপন করছি বিভাগ গ দাগ নম্বর 3 যে কোনো 9টি প্রশ্নের উত্তর দাও। বিভাগের বরাদ্দ নম্বর ছিল 4 × 9 মোট 36। দাগ নম্বর ক ইস 7 করে আবার নাম রাখা হয়েছে মহেশ, এখানে কে কথাটি বলেছে, কার নাম রাখার কথা বলা হয়েছে। উত্তর দাগ নম্বর ক অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা মহেশ গল্পে আলোচ্য উক্তিটির বক্তা পূজারী ব্রাহ্মণ তর্করত্ন। আলোচ্য অংশে কেন্দ্রীয় চরিত্র গফুর চাষি, তার গৃহপালিত বলদ এর নামের কথা বলা হয়েছে এবং সেই সঙ্গে আরও কয়েকটি লাইন তোমাদের লিখতে হবে, আমি সেগুলো উপস্থাপন করে দিয়েছি, দেখে নাও। পরের প্রশ্ন দাগ নম্বর খ মাইল স্টোন শব্দটির অর্থ কী। উত্তর মাইল স্টোন ইংরেজি কথা, মাইল শব্দের অর্থ আক্রোশ, স্টোন শব্দের অর্থ পাথর। প্রশ্নে প্রদত্ত মাইল স্টোন শব্দ দুটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা আত্মচরিত প্রবন্ধের অন্তর্গত। মাইল স্টোন দেখে বোঝা যায় স্থানের দূরত্ব। পরের প্রশ্ন দাগ নম্বর গ স্ত্রী জাতির অবনতির কারণ বিশ্লেষণ করতে গিয়ে বেগম রোকেয়া প্রধানত কি বলেছিলেন স্ত্রী জাতিকে নিয়ে এবং পুরুষদের নিয়ে। উত্তর স্ত্রী জাতির অবনতি প্রবন্ধে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন সেই সময়কার পুরুষদের দ্বারা অত্যাচারিত নারী সমাজের দুরবস্থা বর্ণনা করেছেন। সে সমাজের নারীর কোনো মূল্য ছিল না, তাদের শিক্ষালাভের ব্যবস্থা ছিল না, শিক্ষালাভে বঞ্চিত হওয়ায় তাদের মন ও হৃদয়ের কোনো জ্ঞানের আলোক প্রবেশ করতে পারত না। তারা সমাজে সংকোচ ও ভয়ে ভয়ে কোনো রকমে দিন কাটত। কেউ যদি নিজের চেষ্টায় শিক্ষা গ্রহণ করত তবে তার কপালে জুটত অশেষ অত্যাচার। সব সময়
তার ত্রুটি খুঁজে বার করবার চেষ্টা চলত। এমনকি তারা কোনো দোষ না করলেও তাদের উপর দোষারোপ করে তাদের নানা রকম মানসিক কষ্ট দেওয়া হতো। কিন্তু শিক্ষাহীন মহিলাদের 7 খুন মাপ। অনেকে শিক্ষালাভকে চাকরির উপায় মনে করে, কিন্তু সে সময়ে মহিলাদের চাকরি করা ছিল কল্পনার অতীত। সুতরাং পুরুষরা মনে করত নারীদের শিক্ষা গ্রহণ কোনোভাবেই দরকার নেই। এইভাবে পুরুষেরা স্ত্রী জাতির উপর অশিক্ষার বোঝা চাপিয়ে দিয়ে তাদের ভয়ানক নির্যাতন করত। পরের প্রশ্ন, দাগ নম্বর ঘ। অধিরথ সুতপুত্র রাধা গর্ভজাত সেই আমি। কে কেন নিজেকে অধিরথ সুতপুত্র বলেছেন? উত্তর, মহাবীর কর্ণ জন্মের পরেই মাতা কুন্তী কর্তৃক পরিত্যক্ত হন। অধিরথ নামে সারথী তাকে সন্তান স্নেহে লালন করেন, তাই কর্ণ নিজেকে অধিরথ সুতপুত্র বলেছেন। পরের প্রশ্ন, দাগ নম্বর উ। ওমা, এ যে দাদা, তুমি কবে এলে? কে একথা বলেন? দাদাকে তার নাম লেখো। উত্তর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পে বালকদের সর্দার ফটিক চক্রবর্তী ও মাখনলালের মা একথা তার দাদাকে বলেছিলেন। আলোচ্য অংশের দাদা হলেন কলকাতা থেকে আগত অর্ধবয়সী কাঁচা গোপ এবং পাকা চুলওয়ালা ভদ্রলোক। সম্পর্কে ফটিকদের মামা, তার নাম বিশ্বম্বরবাবু। পরের প্রশ্ন, দাগ নম্বর চ। ব্রতচারীদের কয়টি ব্রত ও কি কি? উত্তর, ব্রতচারীদের 5টি ব্রত। সেগুলি হল জ্ঞান, শ্রম, ঐক্য, সত্য, আনন্দ। পরের প্রশ্ন, দাগ নম্বর ছ। বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। এখানে বালক বলতে কার কথা বলা হয়েছে? কোন বিষয়টি বালক ভেবে পাচ্ছিল না? উত্তর, বিশিষ্ট লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আম আটির ভেঁপু রচনাংশে বালক বলতে অপুর কথা বলা হয়েছে। দ্বিতীয় অংশের উত্তর, বালক অপু তার বর্ণপরিচয় বইয়ের পাতায় খরগোশের ছবি দেখছে, কিন্তু উলুখড়ের ঝোপের মধ্যে সে একেবারে কান খাড়া জীবন্ত খরগোশ দেখতে পেয়েছিল। সামনাসামনি নিজের চোখে জীবন্ত খরগোশ দেখার বিষয়টি বালক অপু ভেবে পাচ্ছিল না। পরের প্রশ্ন, দাগ নম্বর বর্গীজ। 18 বছর বয়সের গুণাগুণ কি সংক্ষেপে আলোচনা করো। উত্তর, 18 বছর বয়স একটি প্রতীক। বাল্য পেরিয়ে যৌবনে পদার্পণের যে সময়কালকে কৈশোর বলা হয়, সেই কৈশোরের প্রতীক। এই সময়ে মানুষের শরীরের মনে অসম্ভব পরিবর্তনের ফলে উন্মাদনার সৃষ্টি হয়। যে উন্মাদনা তাকে ছুটিয়ে নিয়ে বেড়ায় কোনো কিছু করার জন্য। তার এই বেপরোয়াভাবে যে কোনো কঠিন কাজ করতে তাকে সাহসী করে তোলে। শারীরিক পরিবর্তনের রক্তে যে উন্মাদনা, তা তাকে অত্যন্ত সাহসী ও দ্রুত গতি সম্পন্ন করে তোলে। প্রাণ তার কাছে তুচ্ছ। নিজের প্রাণ দিতে যেমন সে ভয় পায় না, তেমনি হত্যাকাণ্ডেও সে নির্ভীক। একটা কিছু করার সিদ্ধান্তে সে অটল। তাই ভালো মন্দ সব রকম পরামর্শেই যেন চালিত হয়। ফলে অকালে অনেক প্রাণ বিনষ্ট হয়। অনেক রকম আঘাতে বেদনায় এ কচি প্রাণ বিদ্ধ হয়। তবুও এই কর্মোদ্যোগী দুঃসাহসী বয়সকে অভিনন্দন। শত বাধা বিপত্তি দুর্যোগ তুচ্ছ করে এ বয়স এগিয়ে গিয়ে সমাজের নতুন কিছু করে দেখায়। সমাজের স্থবিরতা জীর্ণতা তুচ্ছ করার জন্য এই নির্ভীকতাকে আহ্বান জানানো কাম্য। পরের প্রশ্ন, দাগ নম্বর ঝ। পঞ্চবটি বলতে কি বোঝায়? উত্তর, সত্যেন্দ্রনাথ দত্ত রচিত আমরা কবিতায় পঞ্চবটি বলতে বট, অশ্বত্থ, বেল, আমলকি ও অশোক গাছকে বোঝানো হয়েছে। পরবর্তী অংশ আমি
উত্তরে উপস্থাপন করেছি, দেখে নাও। পরের প্রশ্ন, আজ সেই অপু সর্বপ্রথম গ্রামের বাহিরে পা দিল, কোন রচনার অংশ? অপুর গ্রামের নাম কি? তার বাবা, মা ও দিদির নাম লেখো। উত্তর, বিশিষ্ট লেখক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আম আটির ভেপু উপন্যাস থেকে আলোচ্য অংশটি নেওয়া হয়েছে। আলোচ্য উপন্যাসের প্রধান চরিত্র হলো অপু, তার দিদি দুর্গা, মা সর্বজয়া এবং বাবা হরিহর। তার গ্রামের নাম নিশ্চিন্তিপুর। পরের প্রশ্ন, দাগ নম্বর ট, কালবৈশাখী কবিতার কবির নাম কি? বিজয় শঙ্খ বাজিয়ে কারা ফিরে যাচ্ছে। উত্তর, কালবৈশাখী কবিতার মধ্যভাগে কবি মোহিতলাল মজুমদার ঝড়ের যে প্রমত্ত রূপের বর্ণনা দিয়েছেন তা অসাধারণ। কবিতার সূচনায় তিনি দেখিয়েছেন ঝড়ের অব্যবহিত পূর্বে আকাশের মেঘের কি বিচিত্র রূপ দেখা যায়। মেঘ যেন এক দৈত্যের রূপ ধারণ করে ধেয়ে আসে, তার জটাভার হয় আন্দোলিত, উদ্দাম হওয়ার শব্দ যেন সেই আকাশচারী দৈত্যের নাসা গর্জনের মতো মনে হয়। আকাশের একাংশ পিঙ্গল বর্ণ ধারণ করে, এ যেন ঝড় রূপী দৈত্যের গলদেশ, তার সমগ্র শরীর যেন ধুলোয় ধূসর। সেই ঝড় রূপী দৈত্য যেন সন্ধ্যার বেণুবন্ধন খুলে দিয়ে দিনের বেলাতেও সন্ধ্যার অন্ধকারকে ঘনিয়ে তুলেছে। পরের স্টেঞ্জা, আকাশের শুরু হয়ে গেছে দৈত্যের বা দেবাসুরের ঘোর সংগ্রাম। দিক হস্তির দল যেন যন্ত্রণায় অস্থির হয়ে আকাশকে তাদের দাঁতের আঘাতে বিদীর্ণ করে দিতে চাইছে। যুদ্ধের দুন্দুভি বাজছে, অর্থাৎ মেঘের গুরু গুরু ধ্বনি শোনা যাচ্ছে, কখনো বা ঝড়ের শব্দে তা হারিয়ে যাচ্ছে। যেন সামগ্রিকভাবে মনে হচ্ছে দুই মহাশক্তিধর যোদ্ধা যেন আকাশের পথে ঘোর যুদ্ধে লিপ্ত হয়েছে। কালবৈশাখীর প্রমত্ত তাণ্ডবের পর মনে হয় যেন আকাশচারী দেবাসুর বাহিনী যেন বিজয় শঙ্খ বাজিয়ে ফিরে যায়। পরের প্রশ্ন, সে সময়কার পাঠশালার কিঞ্চিত বিবরণ দেওয়া আবশ্যক। সে যুগের পাঠশালা কোথায় খোলা হতো? গুরুগণ কোথা থেকে আসতেন? উত্তর, সেকালের বাল্যশিক্ষা ব্যবস্থা ও শাস্তিদান পদ্ধতি প্রবন্ধে লেখক শিবনাথ শাস্ত্রী পাঠশালার বিবরণ দিয়েছেন। 5 বছর বয়সে হাতে খড়ি দিয়ে ছাত্ররা এই পাঠশালায় আসত। সাধারণত কোনো ভদ্রলোকের বাড়ির বাইরে চণ্ডী মণ্ডপে এই পাঠশালা খোলা হতো। সাধারণত বর্ধমান জেলা থেকে কায়স্থ জাতীয় গুরু বা শিক্ষকরা আসতেন। সকালে ও বিকালে পাঠশালা বসত। একমাত্র গুরু বেদ হাতে নিয়ে চণ্ডী মণ্ডপের মাঝখানে বসে থাকতেন। কখনো কখনো উঁচু শ্রেণীর ছাত্ররা পড়াতে সাহায্য করত। ছাত্ররা নিজেরাই বসবার জন্য মাদুর বা চাটাই নিয়ে আসতো। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনের বিভাগ ঘ। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। বরাদ্দ নম্বর 5x5, মোট 25। দাগ নম্বর 4, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। দাগ নম্বর 4.1, চলিত ভাষায় রূপান্তর করো। দাগ নম্বর ক, এক্ষণে উঠিতে হইবে। উত্তর, এখন উঠতে হবে। দাগ নম্বর খ, কথা হইতে আসিতেছ। উত্তর, কথা থেকে আসছ। দাগ নম্বর গ, স্বল্পকাল বসিয়া যাও। উত্তর, কিছুক্ষণ বসে যাও। ঘ, ঊর্ধ্বে উঠাইয়া দিতেছি। উত্তর, উপরে উঠিয়ে দিচ্ছি। দাগ নম্বর ঙ, দুই ভ্রাতার কথা কাটাকাটি চলিতে লাগিল। উত্তর, দুই ভাইয়ের কথা কাটাকাটি চলতে লাগলো। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 4.2, সন্ধি বিচ্ছেদ করো। পরীক্ষা, পরি যোগ ইক্ষা। মরুদ্যান, মরু যোগ উদ্যান। স্বেচ্ছা, স যোগ ইচ্ছা। গণেশ, গণ যোগ ঈশ। সপ্তর্ষি, সপ্ত যোগ ঋষি। অত্যন্ত, অতি যোগ অন্ত। এবারে উপস্থাপন করছি দাগ নম্বর 4.3, সমাস কাকে বলে, তাদের কয়টি শ্রেণীতে ভাগ করা হয় ও কি কি। সমাস শব্দটির প্রকৃত প্রত্যয় হল সম,
অস যোগ অ, যার অর্থ হলো সংক্ষেপ। দুটি বা তার চেয়ে বেশি পরস্পর অর্থগতভাবে সম্বন্ধযুক্ত পদের এক পদে মিলনকে সমাস বলে। যেমন মনোমাঝি, মন ও মাঝি দুটি অর্থযুক্ত পদ। মধ্যপদ রূপ ব্যাসবাক্য বা বিগ্রহ বাক্য হল মন রূপ মাঝি সমান মনোমাঝি, অর্থাৎ সমস্ত পদ যা সমাসবদ্ধ পদ। সমাসের শ্রেণী বিভাগ: পূর্বপদ ও পরপদের পারস্পরিক সম্বন্ধ ও গঠন অনুসারে আধুনিক বাংলা সমাসকে 9টি ভাগে ভাগ করা যায়। প্রথমত দ্বন্দ্ব সমাস, দ্বিতীয়ত তৎপুরুষ সমাস, তৃতীয়ত কর্মধারয় সমাস, চতুর্থত বহুব্রীহি সমাস, পঞ্চমত দ্বিগুণ সমাস, ষষ্ঠত অব্যয়ীভাব সমাস, সপ্তমত নিত্য সমাস, অষ্টমত আলোপ সমাস, নবমত বাক্যশ্রয়ী সমাস। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর 4.4, নিম্নলিখিত শব্দবন্ধগুলির সংক্ষিপ্ত রূপ লেখো। দাগ নম্বর ক, যা ফুরায় না। উত্তর অফুরন্ত। খ, যে আপনাকে হত্যা করে। উত্তর আত্মঘাতী। গ, পানের অযোগ্য। উত্তর অপেয়। ঘ, পূর্বের কথা স্মরণে আছে যার। উত্তর জাতিস্বর। ও, হনন করবার ইচ্ছা। উত্তর জিঘাংসা। প্রশ্নের দাগ নম্বর 5, ভাব সম্প্রসারণ করে দেখাও। শোন রে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। উত্তর সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ, মনুষ্যত্বে তার পূর্ণ প্রকাশ। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসার বিনিময়ে সে পৃথিবীর বুকে রচনা করে মিলনের অক্ষয় স্বর্গ। বৃহৎ জীবনবোধ চিরসুন্দর, কিন্তু ক্ষুদ্র স্বার্থবোধের দ্বারা পরিচালিত হয়ে মানুষই নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করে মনুষ্যত্বকে করেছে কলঙ্কিত। দলিতের হাহাকারে পৃথিবীর আজ করুণ অবস্থা। মানুষের নারায়ণকে অপমান করতে অনেকের বাধে না। মিথ্যা অহংকারে ধর্মের কল্যাণ দ্বীপ জ্বালাতে ভুলে যায়। মানুষের মধ্যে এই ভেদাভেদ শুভ বুদ্ধির পরিচয় নয়। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষই সমান। পৃথিবীতে আমরা সবাই অমৃতের সন্তান। কৃত্রিম বিভেদের পরিবর্তে মানুষকে ভালোবাসার মধ্যে আছে মনুষ্যত্বের গৌরব। মানবতার পূজা শ্রেষ্ঠ পূজা। মানুষই জগতের প্রথম এবং শেষ সত্য। তাই বিভেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হতে হবে। যুগে যুগে মহাপুরুষেরা এই সত্যের বন্ধনা গান করেছেন। এবারে তোমাদের সামনে উপস্থাপন করব দাগ নম্বর 6, পত্র রচনা করো। তোমার দিদির বিবাহ উপলক্ষে 2 দিনের ছুটি প্রার্থনা করে প্রধান শিক্ষকের কাছে একটি পত্র লেখো। উত্তর মাননীয় প্রধান শিক্ষক মহাশয় সমীপেশু, বৈদরা জনকল্যাণ হাই স্কুল, পোস্ট বৈদরা, জেলা উত্তর দিনাজপুর, তারিখ 11/6/2024। বিষয় দিদির বিবাহ উপলক্ষে 2 দিনের ছুটির জন্য আবেদনপত্র। মহাশয়, বিনীত নিবেদন জানাই যে আমি আপনার স্কুলের রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের অধীন একজন মাধ্যমিক পরীক্ষার্থী। আগামী 15/6/2024 হইতে 16/6/2024 তারিখ পর্যন্ত আমার দিদির বিয়ের জন্য ছুটি প্রার্থনা করিতেছি। অতএব বিধায় প্রার্থনা আমার আবেদন মঞ্জুর করিয়া ওই 2 দিনের জন্য ছুটি দিতে মহাশয়ের আজ্ঞা হয়। ইতি বিনীতা, আপনার অনুগত ছাত্র অথবা ছাত্রী অনুপমা দাস। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর 7, যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো 200 শব্দে। মোট বরাদ্দ নম্বর 5। এখানে 4টি রচনা এসেছিল। দাগ নম্বর ক এ পরিবেশ দূষণ ও তার প্রতিকার। খ, একটি বইমেলা। গ, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। ঘ, তোমার জীবনের লক্ষ্য। 3টি রচনাই কমন ছিল। যাই হোক,
আমি তোমাদের সামনে আজকে একটি রচনা উপস্থাপন করছি। প্রথমটি, তো আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে আমি তোমাদের সামনে প্রশ্ন উত্তর পর্বের আলোচনা উপস্থাপন করেছি। আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেল ওপেন এডু স্টারের ওপরে তোমরা বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে বেশি বেশি করে শেয়ার করো, এবং এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ আলোচনা তথা ভিডিও পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা সাবস্ক্রাইব করে নিয়েছো, তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি। এবং সেই সঙ্গে আমার আগের যে ভিডিওগুলো আমি আপলোড করেছি, সেই সমস্ত ভিডিও একসঙ্গে পেতে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবং সেই সঙ্গে তোমাদের বিশেষ অবগতির জন্য জানিয়ে রাখি, আমার সাজেশন এবং নোটস যদি তোমরা নিতে চাও, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি তোমরা তুলে নিয়ে সেই নাম্বারে তোমরা ফোন করো এবং স্বল্প মূল্যে তোমরা নোট কালেকশন করো এবং পরীক্ষার প্রস্তুতি নাও। যাই হোক, আমি আর তোমাদের সময় বেশি নেব না, চলো শুরু করছি আলোচনার বাকি অংশ। দাগ নম্বর 7 ক, পরিবেশ দূষণ ও তার প্রতিকার ভূমিকা। পরিবেশ দূষণ আধুনিক মানব সভ্যতার ভয়াবহ অভিশাপ। জল, স্থল, অন্তরিক্ষে সর্বত্র ছড়িয়ে পড়েছে দূষণের বিষ। পয়েন্ট: জল, স্থল এবং বায়ুমণ্ডল। পরিবেশ দূষণ নানাভাবে দূষিত হচ্ছে। সেগুলি হলো বায়ু দূষণ, জল দূষণ, মাটি দূষণ ইত্যাদি। এদের মধ্যে মারাত্মক হলো বায়ু দূষণ। পরের পয়েন্ট: দূষণের ক্ষতিকর প্রভাব। দূষণের ফলে বর্তমান পৃথিবীতে যেভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে, তাতে অদূর ভবিষ্যতে মানুষের সুষ্ঠুভাবে বেঁচে থাকার কষ্টকর হয়ে পড়বে। দূষিত পরিবেশের ফলে শিশু জন্ম হবে পঙ্গুত্ব ও ব্যাধিগ্রস্ত অবস্থায়। যারা বেঁচে থাকবে তারা হবে অকাল বৃদ্ধ। পরের পয়েন্ট: বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্ম। দূষিত পরিবেশের মাত্রা একই হারে চলতে থাকলে বর্তমান প্রজন্মের যে ভয়াবহ ক্ষতি সাধন হচ্ছে, ভবিষ্যতেও মানুষের জীবনেও মারাত্মক পরিণতি নেমে আসবে। তাদের জীবনযাপন হবে অনিশ্চিত। দূষণের সর্বনাশের পথ ত্যাগ না করলে মানুষ আর 1 শতকের বেশি বাঁচবে না। পরের পয়েন্ট: দূষণমুক্ত পরিবেশের অপরিহার্যতা। পরিচ্ছন্ন পরিবেশ দেয় নিরোগ স্বাস্থ্য, দেয় দীর্ঘায়ু। তাই দূষণমুক্ত পরিবেশের অপরিহার্যতা স্বীকার করে নিতেই হয়। পরের পয়েন্ট: দূষণের কারণ। পরিবেশ দূষণের কারণ বহুবিধ। বিশ্বে নানা প্রান্তে এখন শক্তিমান রাষ্ট্র প্রতিনিয়ত আণবিক বিস্ফোরণ ঘটিয়ে চলেছে। বিস্ফোরণের ফলে পরিবেশ দারুণভাবে দূষিত হয়ে পড়েছে। প্রতিরোধের পথ: সরকারি উদ্যোগে আইন করে দূষণের প্রতিকারের ব্যবস্থা নেওয়া দরকার। আলোচনা ও সভা করে মানুষকে পরিবেশ সচেতন করে তোলার দায়িত্ব সকলকেই নিতে হবে। পরিবেশ দূষণের পরিত্রাণের সহজ উপায় হল বৃক্ষরোপণ ও তা সংরক্ষণ। সংকল্প: আমাদের সংকল্প নিতে হবে পরিবেশকে পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কেবল কোনো সংস্থার নয়, ব্যক্তি বিশেষের নয়, সরকারের নয়, আমাদের সবার সকলের সক্রিয় এবং সযত্ন প্রচেষ্টায় দূষণ নিয়ন্ত্রণ সম্ভব। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় বাংলা মাধ্যমিক জুন 2024 সেশনের প্রশ্ন এবং উত্তর পর্বের আলোচনা শুনছিলে, আমি আশা করব তোমরা এই ভিডিওটি অত্যন্ত গুরুত্ব সহকারে এবং যত্ন নিয়ে অনুশীলন করবে। তার ফলে তোমরা আগামী দিনে যে পরীক্ষা আসছে, সেই পরীক্ষায় তোমরা এইভাবে যদি অনুশীলন করো, তাহলে তোমরা সাফল্য লাভ করবেই করবে। আবারও তোমাদের জীবনের সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। আগামীতে আবার এরকম কোনো আলোচনা নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সবাইকে ধন্যবাদ।